উৎসাহ উদ্দীপনায় চলছে বিএনপির বর্ধিত সভা। খোলামেলা মত দিচ্ছেন তৃণমূল নেতারা। প্রধান অতিথি থাকবেন খালেদা জিয়া। আমি আশা করি আমাদের নেতৃবৃন্দ আজকে সেই নির্দেশনা দিবে এবং আগামীতে আমরা এই নির্দেশনা নিয়ে আমাদের স্ব এলাকায় গিয়ে আমরা আন্দোলন সংগ্রাম যাবি। তৃণমূল পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত সকলকেই ঐক্যবদ্ধ হতে হবে। অপরাধ দমনে রাজধানীতে রাতভর টহল তল্লাশি। 24 ঘন্টা গ্রেপ্তার 678 জন। দায়িত্ব অবহেলায় গুলশান থানার এসআই কনস্টেবল বরখাস্ত। আইন শৃঙ্খলা বাহিনী হয়েছে তারা যেন সজাগ থাকেন। যদি তারা সজাগ থাকে তো জনগণ রাত্রে ভালোভাবে ঘুম আসতে পারবে। নওগাঁর একচ্ছত্র অধিপতি ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। হাতিয়েছেন কোটি কোটি টাকা। কঠোর শাস্তির দাবি এলাকাবাসীর। কুষ্টিয়ার পৌরসভাগুলোতে ব্যাহত নাগরিক সেবায় ধীরগতির অভিযোগ। বৃষ্টিতে সব ধরনের পদক্ষেপের আশ্বাস জেলা প্রশাসকের। চট্টগ্রামে শত শত অবৈধ ইটভাটায় দূষিত পরিবেশ। মরছে মাছ, গবাদি পশু, নষ্ট হচ্ছে ফসলি জমি। লোক দেখানো অভিযানে সীমাবদ্ধ প্রশাসন। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির নিয়ম রক্ষার ম্যাচে আজ লড়বে বাংলাদেশ পাকিস্তান। সম্মান বাঁচাতে জ্বলে উঠতে চান বাবর আজম রিজর্ট। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। দুপুরে আপনাদের সাথে আছি জ্যোতি সরওয়ার। বিএনপির বর্ধিত সভায় বক্তব্য রাখছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। সহ বিএনপির 5 শতাধিক হাজারো শহীদ এবং আহত মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চায়। প্রিয় নেতৃবৃন্দ, হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালানোর পর দেশে গণতান্ত্রিকামী মানুষের সামনে বাংলাদেশকে পুনর্গঠনের এক অপার সম্ভাবনার দ্বার উন্মুক্ত করার জন্য এরই মধ্যে যন্ত্র শুরু হয়েছে। সুকৌশলে রক্ত পিচ্ছিল রাজপথে গড়ে ওঠা জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চলছে। জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের চক্রান্তের বিরুদ্ধে আমি আজ দেশের কৃষক, শ্রমিক জনতা, আলেম ওলেমা, পীর মাশায়েখ তথা সকল শ্রেণী পেশার মানুষকে, আপনারা আজ এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের প্রত্যেকের মাধ্যমে তাদেরকে সতর্ক থাকার আহ্বান এবং অনুরোধ জানাই। যারা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানিয়ে রাখতে চেয়েছিল, তাদের ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। সংস্কার কিংবা স্থানীয় নির্বাচন এসব ইস্যু নিয়ে জনগণের সামনে এক ধরনের ধূম্র জাল সৃষ্টি করা হচ্ছে। রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। বিএনপির কাছে সংস্কারের ধারণা নতুন কিছু নয়। সরকারে কিংবা বিরোধী দলে বিএনপি যখন যে অবস্থানেই দায়িত্ব পালন করেছে, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে সময়ের পরিপ্রেক্ষিতে সব সময় রাষ্ট্র, সরকার ও রাজনীতিতে প্রয়োজনীয় সংস্কার করেছে বিএনপি এবং করার চেষ্টা অব্যাহত রেখেছে। 1975 সালের 7ই নভেম্বরের পরে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, সংবিধানে 5ম সংশোধনের মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার প্রতিফলন, 1991 সালে দেশে সংসদীয় সরকার প্রতিষ্ঠা, এই সবই ছিল রাষ্ট্র রাজনীতির ময়দানে যুগান্তকারী সংস্কার। এছাড়াও বিভিন্ন মেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে বিএনপি সরকার স্কুল কলেজে বিনা বেতনে মেয়েদের শিক্ষার সুযোগ সৃষ্টি, রাষ্ট্র ও সমাজে মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রতিষ্ঠা, বিশ্বের তথ্য প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে প্রস্তুত রাখতে বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিষ্ঠা, সবগুলোই ছিল রাষ্ট্র ও সরকারে কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার।
প্রিয় সহকর্মীবৃন্দ, এই ধরনের আরো বহু সংস্কারের উদাহরণ আমরা উপস্থাপন করতে পারব। তবে ষড়যন্ত্রের পথ ধরে পলাতক গণহত্যাকারী স্বৈরাচার রাষ্ট্র ক্ষমতা দখলের পর সংস্কারের সকল পথ বন্ধ করে দেয়। বাংলাদেশকে চিরতরে তাবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে গত ১.৫ দশকে দেশের শিক্ষা ব্যবস্থাকে প্রায় ধ্বংস করে দিয়েছিল, দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকেও নাজুক করে তুলেছিল, টাকা পাচার আর লুটপাট চালিয়ে দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দিয়েছিল, অকার্যকর করে দেওয়া হয়েছিল দেশের সকল সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান, জনগণের ভোটের অধিকারকে হরণ করে জনগণকে রাজনৈতিকভাবে ক্ষমতাহীন করে দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে তুলেছিল। এমন পরিস্থিতিতে রাষ্ট্র, সরকার এবং রাজনীতির গুণগত পরিবর্তনের লক্ষ্যে মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া 2017 সালে ভিশন 2030 দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় 2022 সালে বিএনপি 27 দফা কর্মসূচি, পরবর্তীতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে ঘোষণা করা হয় 31 দফা কর্মসূচি। এই 31 দফা নিয়ে বর্তমানে বিএনপির উদ্যোগে সারা দেশে চলছে জনগণের সঙ্গে সংলাপ। প্রিয় সহকর্মীবৃন্দ, রাষ্ট্র, সরকার, রাজনীতি এবং রাজনৈতিক দল মেরামতের জন্য 31টি হলেও, দফা 31টি হলেও এর চূড়ান্ত লক্ষ্য একটি, এবং সেটি হলো একটি নিরাপদ, গণতান্ত্রিক, মানবিক বাংলাদেশ বিনির্মাণ। ঠিক তেমনি এর উদ্দেশ্য একটি, সেটি হলো রাষ্ট্র ও সমাজে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা। এটি নিশ্চিত করা না গেলে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, নিরাপত্তা, সমৃদ্ধি কোনোটি টেকসই হবে না। রাষ্ট্রের স্বাধীনতা এবং নিরাপত্তার জন্য জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের কোনোই বিকল্প নেই। রাষ্ট্র এবং সমাজে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার পূর্ব শর্ত হল প্রতিটি নাগরিকের ভোট প্রয়োগের অধিকার বাস্তবায়ন, এবং এ লক্ষ্যেই একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি বারবার জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে জাতীয় নির্বাচনের দাবি জানায়। রাজনীতি ও রাজনৈতিক দলের সংস্কারের জন্য এই 31 দফাতে সংযোজন বিয়োজনের সুযোগ রয়েছে। এমন বিএনপির 31 দফার সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রস্তাবে খুব বেশি ইস্যুতে মৌলিক বিরোধ নেই। সম্মানিত নেতৃত্ব, বিভিন্ন সময় জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য বিয়োজনের সুযোগ রয়েছে। এমনকি বিএনপির 31 দফার সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রস্তাবের খুব বেশি ইস্যুতে মৌলিক বিরোধ নেই। সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন সময় জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য জনমনে ইতিবাচক ধারণা সৃষ্টি করলেও জাতীয় নির্বাচন নিয়ে কোনো কোনো উপদেষ্টার বিভ্রান্তিমূলক বক্তব্য, মন্তব্য স্বাধীনতাপ্রিয় গণতান্ত্রিকামী জনগণের জন্য হতাশার কারণও হয়ে উঠেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক দলের নিঃশর্ত সমর্থন থাকলেও সরকার এখনো তাদের কর্ম পরিকল্পনায় অগ্রাধিকার নির্ধারণ করতে পারছে না বলেই মনে হচ্ছে। সারা দেশে খুন, হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই, রাহাজানি বেড়েই চলেছে। বাজার সিন্ডিকেটের কবলে পড়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখনো মনে হয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে সম্পূর্ণ
নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। সরকার যেখানে বাজার পরিস্থিতি কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না, সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরো ঘোলাটে করতে চাইছে, এটি জনগণের কাছে বোধগম্য নয়। গণতন্ত্রকে আমি জনগণ মনে করেন স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি হবে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া, যা সরাসরি গণ অভ্যুত্থান আকাঙ্ক্ষা বিরোধী। গণহত্যাকারী, টাকা পাচারকারী, দুর্নীতিবাজ মাফিয়া চক্রকে পুনর্বাসন প্রক্রিয়া এই ফাঁদে বিএনপি পা দেবে না, বিএনপি পা দিতে পারে না। প্রিয় সহকর্মীবৃন্দ, বিএনপি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধীদের বিচারের মুখোমুখি করবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, সারা দেশে গণহত্যাকারীদের দোসর মাফিয়া চক্রকে পুনর্বাসনের স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা থেকে সরে আসুন। অবিলম্বে আগামী দিনগুলোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করুন। গণহত্যাকারী মাফিয়া প্রধান হাসিনা দেশ ছেড়ে পালানোর পর এ পর্যন্ত বেশ অনেকগুলো নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি সকল নতুন রাজনৈতিক দল ও সংগঠনকে স্বাগত জানায়। তবে নির্বাচনের মাধ্যমে গ্রহণ কিংবা বর্জনের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে জনগণ। সুতরাং প্রতিটি দলের অংশগ্রহণ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন, জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার আগে নির্বাচন কমিশনকে প্রস্তুত রাখতে হবে। দেশে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষতাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় পুঁজি। কিন্তু সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই জনমনে সন্দেহ, সংশয় সৃষ্টি হয়েছে। নিজেদের নিরপেক্ষতা বজায় রাখতে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আরো সতর্কতা অবলম্বনের আহ্বান জানাই। প্রিয় নেতৃবৃন্দ, এবার আমি সারা দেশে বিএনপির নেতাকর্মী, বিশেষ করে এই বর্ধিত সভায় আপনারা যারা উপস্থিত হয়েছেন, উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। দীর্ঘদিন থেকে আমি আপনাদের কাছে শারীরিকভাবে দূরে থাকলেও যোগাযোগ এবং কর্ম পরিকল্পনার মাধ্যমে আমি কখনোই আপনাদের কাছ থেকে দূরত্ব অনুভব করিনি। আমার মনে হয় এখানে উপস্থিত যারা আছেন প্রায় প্রত্যেকের সঙ্গেই আমার অন্তত কম বেশি কথা হয়েছে, কথা হয়, টেক্সট মেসেজে আদান প্রদান হয় টেক্সট। তবে আজ এখানে আপনাদের সবাইকে একত্রে পেয়েছি, সেজন্য আমি অত্যন্ত সৌভাগ্যবান, অত্যন্ত আনন্দিত। আপনাদের সকলকে অভিনন্দন। আমি বিশ্বাস করি যে দলে আপনাদের মতন ত্যাগী এবং সাহসী নেতাকর্মী রয়েছেন, সেই দলকে কোনো স্বৈরাচারী দমিয়ে রাখতে পারে না। প্রিয় নেতৃবৃন্দ, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যে দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তথা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবেন। 55,000 বর্গমাইলের এই বাংলাদেশ ভূখণ্ডে বসবাসকারী আমাদের সকলেরই একটি পরিচয়, আমরা বাংলাদেশী। প্রিয় সহকর্মীবৃন্দ, পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও বিএনপির দৃষ্টিভঙ্গি সুস্পষ্ট। বিএনপি মনে করে বর্তমান বিশ্বে স্থায়ী শত্রু মিত্র বলে কিছু নেই, বরং একটি দেশের সঙ্গে অপর দেশের সম্পর্ক হবে
পারস্পরিক স্বার্থ রক্ষা, প্রয়োজন এবং ন্যায্যতার ভিত্তিতে। অন্য দেশের সঙ্গে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে আমাদের নীতি সবার আগে বাংলাদেশ, অর্থাৎ নিজ দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা এবং সার্বভৌমত্ব, এটাই হবে প্রথম এবং প্রধান অগ্রাধিকার। আশা করি বর্ধিত সভার এই আলোকেই আপনাদের বক্তব্য উপস্থাপিত হবে। এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল। সুতরাং বিএনপির কাছে জনগণের যেমন আশা, ভরসা, প্রত্যাশা রয়েছে, একই সঙ্গে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাও কিন্তু থেমে নেই, তাদের চক্রান্ত থেমে নেই। সুতরাং এই চক্রান্তকারীদের মোকাবেলা করে কিভাবে দলকে আরো শক্তিশালী এবং সুসংহত করা যায়, আমি আশা করি আপনাদের আলোচনায় সেই সম্পর্কেও সুনির্দিষ্ট প্রস্তাব থাকবে। প্রিয় সহকর্মীবৃন্দ, সারা দেশে তৃণমূল পর্যায়ের কৃষক, শ্রমিক, দরিদ্র, মেহনতি, স্বল্প আয় কিংবা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, পাশাপাশি ছাত্র ছাত্রী, তরুণ তরুণী তথা সকল শ্রেণীর পেশার মানুষের স্বার্থ রক্ষা এবং জীবন উন্নয়নে আপনাদের নিজ নিজ এলাকা ভিত্তিক কি ধরনের পদক্ষেপ নেওয়া যায়, আশা করি আপনাদের বক্তব্যে সেই বিষয়গুলো উঠে আসবে। দলের সাংগঠনিক কার্যক্রমের পক্ষে অথবা বিপক্ষে অবশ্যই আপনারা সুনির্দিষ্ট বক্তব্য তুলে ধরবেন। তবে এই বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সেটি হলো বিএনপি একটি বৃহৎ পরিবার। এই পরিবারে নানা বিষয়ে আমাদের মতের অমিল থাকতেই পারে। সুতরাং বক্তব্য দেওয়ার সময় ব্যক্তিগত পর্যায়ের বিরোধকে এড়িয়ে যাওয়াই বাঞ্ছনীয় বলে আমি মনে করি। আমরা সবাই আমাদের ঐক্যের শক্তির সক্ষমতা সম্পর্কে অবহিত। সহকর্মীবৃন্দ, ঐক্যই আমাদেরকে বারবার বিজয় আর সফলতা এনে দিয়েছে। সুতরাং আমাদের অবশ্যই খেয়াল রাখা অত্যন্ত জরুরি, আলোচনা সমালোচনা যেন নিজেদের মধ্যেকার ঐক্য বিনষ্টকারী কিংবা দলের ক্ষতির কারণ না হয়। আরো একটি বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, নেতা নেত্রীদের সম্পর্কে আপনারা বক্তব্য দেবার সময় দয়া করে প্রশংসা সূচক শব্দ চয়নের ক্ষেত্রে আরো বেশি সতর্কতা, বুদ্ধিমত্তা এবং পরিমিতের বোধের পরিচয় দেবেন আপনারা। সারা দেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, ভাই ও বোনেরা গত ১.৫ দশকে সারা দেশে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষে বিভিন্ন দল ও মতের নেতাকর্মীদেরকে অবর্ণনীয় নির্যাতন, নিপীড়ন সহ্য করতে হয়েছে। কেবল বিএনপিরই প্রায় ৬০ লক্ষেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে ১.৫ লাখ রাজনৈতিক হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলী, কমিশনার চৌধুরী আলমের মতন অনেক নেতাকর্মীরা আজ পর্যন্ত নিখোঁজ, খুঁজে পাইনি আমরা। শুধুমাত্র বিএনপি করার অপরাধে হাজার হাজার নেতাকর্মী, সমর্থককে গুম, খুন, অপহরণ করা হয়েছে। তবুও বিএনপির নেতাকর্মীরা কেউ দল ছেড়ে যাননি, স্বৈরাচার সঙ্গে করেনি আপোষ। আপনাদের এই সৎসাহস এবং সততার কারণে বিএনপি আজ শুধু একটি সাধারণ রাজনৈতিক দলই নয়, বরং দেশের গণতান্ত্রিকামী, স্বাধীনতা প্রিয় জনগণ বিএনপিকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ভ্যানগার্ড হিসেবে বিশ্বাস করে। এটি একজন রাজনৈতিক কর্মীর জন্য নিঃসন্দেহে একটি বিরাট বড় প্রাপ্তি। এ কারণেই দলের সর্বস্তরের প্রতিটি নেতাকর্মীকে আরো বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, আচরণে হতে হবে আরো বেশি সতর্ক এবং সংযত। তবে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে কোটি কোটি নেতাকর্মী, সমর্থকদের এই বৃহৎ রাজনৈতিক দলের কোনো কোনো নেতাকর্মী হয়তো নিজের প্রতি সুবিচার করতে পারেননি। তাই আমি আপনাদেরকে আবারও বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক,
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি বার্তা স্মরণ করিয়ে দিতে চাই। শহীদ জিয়া বলেছিলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দলের প্রতি আপনাদের প্রতিটি নেতাকর্মীর দীর্ঘদিনের সীমাহীন ত্যাগ তিতিক্ষা আমি গভীরভাবে উপলব্ধি করি। তারপরও যারা দলের শৃঙ্খলা ভঙ্গের কারণ হবেন, ব্যক্তির চেয়ে দলের স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে আমাকে বাধ্য হয়ে সাংগঠনিক ব্যবস্থা নিতে হয়েছে, নিতে হবে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ কিংবা দলের ইমেজ ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজকে বিএনপি বিন্দুমাত্র প্রশ্রয় দেবে না। জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। বিএনপি জনগণকে বিশ্বাস করে, জনগণও বিএনপিকে বিশ্বাস করে। সুতরাং আপনাদের প্রতি বিএনপির প্রতি জনগণের এই ভালোবাসার প্রতিদান দিতে জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। প্রিয় নেতৃবৃন্দ, বাংলাদেশে গণতন্ত্র এবং বিএনপি সমার্থক। দেশে গণতন্ত্র থাকলে বিএনপি থাকে, গণতন্ত্র বিপন্ন হলে বিএনপির স্বার্থ বিপন্ন হয়। মাফিয়া প্রধানের পলায়নের পর দেশে বর্তমানে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। জাতীয় নির্বাচনের সময় হয়তো ঘনিয়ে আসছে। তাই দলকে, কোনো ব্যক্তি নয় বরং দলকে এ ব্যাপারে ধীরে ধীরে আপনারা প্রস্তুত করুন। আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে বলতে চাই, বিএনপি শুধুমাত্র আপনাদের ভোটের পুনরুদ্ধারই নয়, আপনার ভোটের প্রয়োগের অধিকার নিশ্চিত করতে চায়। আপনাদের সমর্থন পেলে বিএনপি এমন একটি সরকার প্রতিষ্ঠা করতে চায় যে সরকার আপনার কাছে, আপনাদের কাছে তথা দেশবাসীর কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। আমি জনগণের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জনগণের সমর্থন চাই সকলের সহযোগিতা। প্রিয় নেতৃবৃন্দ, বর্ধিত সবার শুরুতেই বক্তব্য আর আমি বাড়াতে চাই না। বর্ধিত সবার শেষে আবারও আপনাদের সঙ্গে কথা হবে ইনশাল্লাহ। সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান, আপনারা শৃঙ্খলাবদ্ধ থাকুন। আপনারা যে কোনো মূল্যে ঐক্যকে ধরে রাখুন। ধন্যবাদ। বিএনপির বর্ধিত সভায় এই মুহূর্তে কথা বলছেন না বেগম খালেদা জিয়া। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। মামলায় জর্জরিত হয়েছে, এখন আদালতের বারান্দায় ন্যায় বিচারের জন্য ঘুরে বেড়াচ্ছেন। দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা, রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। আমার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সিনিয়র নেতৃবৃন্দ এবং আপনাদের সকলকে সাথে সঙ্গে নিয়ে নিরন্তর কাজ করে দলকে সুসংহত করেছেন। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আরো উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এত দিনকার সংগ্রাম, আত্মত্যাগ বিফলে যায়।
আমাদের সব সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উক্তি মনে রাখা দরকার, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। বাংলাদেশের সর্বস্তরের মানুষ, বিশেষ করে তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ। আসুন আমরা আগামী দিনগুলোতে শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের আধুনিক সমৃদ্ধ গণতান্ত্রিক চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। আসুন আমরা আগামী দিনগুলোতে শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের আধুনিক সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পূর্বের ন্যায় আন্দোলন, সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব প্রদানে আর ঐক্যবদ্ধ এবং সুসংহতভাবে গড়ে তুলি। আপনাদের মাধ্যমে ছাত্র, যুবক সহ দেশবাসীর কাছে আহ্বান রাখতে চাই, আসুন প্রতিহিংসা, প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিতে বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি বাসযোগ্য উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ আমরা ধন্যবাদ জানাই মাননীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সবসময় সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার ভোরে রাজধানীর 4টি থানা পরিদর্শনের সময় এই নির্দেশ দেন তিনি। বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে কোনো গাফিলতি আছে কিনা সেটি দেখতে গেছেন তিনি, তবে সব থানায় পুলিশ দায়িত্বশীল থাকায় সন্তোষ প্রকাশ করেন। এ সময় গুলশান থানায় দায়িত্ব অবহেলা করায় একজন এসআই ও একজন কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে বলে জানান উপদেষ্টা। বলেন, জনগণের জানমালের দায়িত্ব রক্ষায় অবহেলার সুযোগ নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মন্ত্রণালয়ের অফিসারদেরও দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বে অবহেলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কম্বাইন্ড পেট্রোলিং চলমান থাকবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই শেষ রাত্রির দিকেই কিন্তু এই লোকজনের যারা ডিউটি করে তারা একটু শিথিল হয়ে যায় এবং সন্ত্রাসীরা একটু অ্যাক্টিভ হয়ে যায়। তো আমার এই জনগণ যাতে আমার যে বাহিনী আছে এরা যেন শিথিল না হয় এবং তারা তাদের দায়িত্ব যেন ঠিকভাবে কাজ করে ওইটা দেখার জন্য, এবং জনগণের যেন কোনো অসুবিধা না হয়, তাদের কোনো সমস্যা আছে কিনা এটা দেখার জন্য আইন শৃঙ্খলা বাহিনী হয়েছে তারা যেন সজাগ থাকেন। যদি তারা সজাগ থাকে তো জনগণ রাত্রে ভালোভাবে ঘুম আসতে পারবে। দেশের প্রয়োজনে সেনা সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার সকাল 9:30টায় রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের 7ম কর্নেল অব দ্য রেজিমেন্টে অভিষেক অনুষ্ঠানে তিনি একথা বলেন। সেনাপ্রধান বলেন, ইনফ্যান্ট্রি রেজিমেন্ট 1971-এর পর থেকেই দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালন করে যাচ্ছে। আগামীতে এই রেজিমেন্টকে শক্তিশালী করতে আধুনিক যন্ত্রাংশ, অস্ত্রশস্ত্র ও গোলাবারুদের সরবরাহ বাড়ানো হবে। বলমহাবিষ রাজটিকা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির। চৌকস ভঙ্গিমায় অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে 2 নম্বর কন্টিনজেন্ট, যার নেতৃত্বে রয়েছেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার। আভিযানিক সক্ষমতা ও যুদ্ধ উপযুক্ততা বৃদ্ধির চলমান প্রক্রিয়াকে আরও বেগবান করব ইনশাআল্লাহ।
যুব উপযোগী ও আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র এবং সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। ইতিমধ্যে আমরা ইন্ডিজিনিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরির কার্যক্রম শুরু করেছি, যা আমাদের সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে। নওগাঁর নিয়ামতপুর, পোরশা ও সাপাহার সহ গোটা জেলায় ছিল সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের একচ্ছত্র আধিপত্য। এলাকাবাসীর অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে তিনি হাতিয়েছেন কোটি কোটি টাকা। সরকারি জলাশয় দখল, টেন্ডার বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ ও বদলি বাণিজ্যে তাকে সহায়তা করত তার পরিবার। তার এবং তার পরিবারের অপকর্মের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। সহকর্মী কাজী কামাল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। 2008 সালে নওগাঁ 1 আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন সাধনচন্দ্র মজুমদার। নির্বাচিত হন পরের 3 বারও। 2018 সালে খাদ্যমন্ত্রীর দায়িত্ব পান। 2024 সালে দ্বিতীয় দফাতেও তাকে দেয়া হয় খাদ্যমন্ত্রীর দায়িত্ব। এলাকাবাসীর অভিযোগ, এমপি হওয়ার পর এলাকায় রামরাজত্ব কায়েম করেন সাধনচন্দ্র। মন্ত্রী হওয়ার পর হয়ে ওঠেন পুরোপুরি স্বৈরাচার। সরকারি জলাশয় দখল, চালের বাজার নিয়ন্ত্রণ, টেন্ডার বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ ও বদলি বাণিজ্য করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। এছাড়া এলাকার যে কোনো উন্নয়নমূলক কাজে কমিশন দিতে হতো সাধনের সিন্ডিকেটকে। ফৌজদারি মামলা মোকদ্দমা করে দিয়ে থানা পুলিশকে দিয়ে হয়রানি করে সেখান থেকে সে টাকা ইনকাম করত। তার দায়বদ্ধতা নেই, জবাব দিতে নাই, এটাই ছিল তার একমাত্র শক্তি এবং সেই শক্তির বলিয়ান হয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আমার ছেলের চাকরির ব্যাপারে, প্রাইমারি চাকরির ব্যাপারে মন্ত্রী সাহেবের ওখানে গেছিলাম, তিনি 20 লাখ টাকা নিয়ে অন্যজনকে চাকরি দেয়। মন্ত্রণালয়ে পারিবারিক প্রভাব বলয় তৈরি করেন সাধনচন্দ্র। খাদ্যমন্ত্রীর সহকারী হিসেবে ভাতিজা রাজেশ বসতেন মন্ত্রণালয়ে। সব অপকর্মের সমন্বয় করতেন মন্ত্রীর একান্ত সচিব সাধনচন্দ্রের বড় জামাতা আবু নাসের বেগ ও মন্ত্রীর এপিএস এর দায়িত্বে থাকা ছোট মেয়ে তৃণা মজুমদার। অভিযোগ আছে, ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী। এখন তার বিচার চাইছেন এলাকাবাসী। পুকুর, হাট, ঘাট, চাকরি দেওয়ার কথা বলে এই সমস্ত টাকাগুলা ওনার ছোট ভাই মনা মজুমদার ওনাকে লেলিয়ে দিয়ে এই জিনিসগুলা করিয়ে নিছে। এই বদি চেয়ারম্যান দিয়ে মনে করি মোনা এই মন্ত্রী ভাই এলা চন্দননগর মনে করি মেলা জুত জমি এলা মেলা সহকারে টাকা পয়সা তছনছ করে লিছে। আমাদের বুধুরিয়ার মজার 60টা পুকুর, কমপক্ষে 10 থেকে 12টা পুকুর আছে, সব ওখানকার ছেলেবেলে রূপে তারা খায়। বিচারটা আপনারা করেন, আমি বিচার চাই। এরই মধ্যে সাধনচন্দ্র মজুমদারের অবৈধ সম্পদের সন্ধানে নেমেছে দুদক। নিউজ ডেস্ক, দেশ টিভি।